নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা একটি খুব সুন্দর প্রেমের গল্প, মন ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প। গল্পের নাম প্রথমাদের জন্যে। শুনতে থাকুন আজকের গল্প প্রথমাদের জন্যে। হাজারিবাগ রোড স্টেশনে শীতের রাতে বোম্বে মেল দাঁড়িয়েছিল। সবকটা জানালার কড়কড়ি উঠানো। দু একজন অধ্যাবসায়ী চাওয়ালা মাল ভর্তি ট্রে নিয়ে চায় গরম গরম চায় বলে প্ল্যাটফর্মের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত হেঁটে যাচ্ছিল। ওভারব্রিজের নিচে চায়ের স্টলের পাশে আগুনের ধারে কুণ্ডলি পাকিয়ে দুটো কুকুর শুয়েছিল। একজন টহলদারি পুলিশ খাকি ওভারকোটের কলারটা কান অবধি তুলে দিয়ে রাইফেলটা ওভারব্রিজে হেলান দিয়ে দাঁড় করিয়ে দু হাতের পাতা ঘষে নিল। ওরু ট্রেন থেকে নেমে শালটা ভালো করে জহরকোটের উপরে মুড়ে নিল। ডাকল, কুলি কুলি। আওয়াজ বেরোবার আগে মুখ দিয়ে একরাশ জোয়া বেরোলো। ঠান্ডাটা এবার বড় জোর পড়েছে এই অঞ্চলে। অবশ্য অরু বোধ হয় 10 বছর বাদে এলো হাজারিবাগে। সেই আগে যখন শিকারে আসতো ছাত্রাবস্থায়, ও চাকরিতে ঢোকার পর প্রথম তারপরে আর আসা হয়নি এদিকে। পায়জামা পাঞ্জাবি পরে এসে বড়ই ভুল করেছে। হাজারিবাগ শহরের মাস্টার স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। কুলি না থাকায় সুটকেসটা হাতে নিয়ে ওরও ওভারব্রিজ পেরিয়ে বাসে এসে উঠল। তারপর নেমে গিয়ে চায়ের স্টলে দাঁড়িয়ে পরপর 2 কাপ চা খেল। ইতিমধ্যে বোম্বে মেলের পিছনের লাল আলো স্টেশন ছেড়ে বাইরের অন্ধকারে মিশে গেল। চায়ের স্টলের ওরা গল্প করছিল যে সারিয়াতে গতকাল 2 জন লোক মারা গেছে ঠান্ডায়। গোয়াতে নাকি 5 জন লোক মারা গেছে এ সপ্তাহে। অনেকক্ষণ ওরু আগুনে হাত সেঁকল। দেখতে দেখতে গোমর দিক থেকে কি একটা ডাউনের গাড়ি এসে গেল। ঘুমন্ত প্ল্যাটফর্ম আবার জেগে উঠল। সেই গাড়ির প্যাসেঞ্জারেরা ওভারব্রিজ পেয়ে নামতে না নামতেই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর গিয়ে বাসে উঠল। একটু পরেই প্যাসেঞ্জার ও মালে বোঝাই করা বাস শীতের শেষ রাতের নির্জন নিষ্ঠুর রাস্তায় হেডলাইট জেলে ছুটে চলল। বাইরে শীতার্ত অন্ধকারে কিছুই দেখা যায় না, কিছু শোনাও যায় না। বাসের ভিতরটাও অন্ধকার। অধিকাংশ যাত্রীরাই মোটা কম্বল মুড়ে সিটের উপর পা তুলে ঘুমে বিভোর। পেছনের সিট থেকে 2 একটা দুগ্ধপোষ্য বাচ্চা মাঝে মাঝে কোকিয়ে কোকিয়ে কেঁদে উঠতে লাগলো। ওরু ড্রাইভারের পিছনে বসেছিল। উইন্ডস্ক্রিন দিয়ে আলোকিত রাস্তার যতটুকু দেখা যায় সেদিকে চেয়ে বসে বসে ওরু নানান কথা ভাবতে লাগলো। মন হয়তো অনেক সময় ভাবতে চায়, কিন্তু পরিবেশ তাকে ভাবতে দেয় না। কখনো হয়তো পরিবেশ মনকে ভাবুক করেও তোলে, কিন্তু মন তখন এত ক্লান্ত ও বিক্ষিপ্ত থাকে যে ভাবা যায় না। এখন ভাববার সময়, শুধুই ভাবার সময়। রুদ্র অরুকে হাওড়ায় তুলে দিতে এসেছিল। এই কথা সে কথার পর যখন হলুদ বাতি জ্বলে গেছে তখন রুদ্র বলল, কেন যাচ্ছিস? গিয়ে কি তুই কিছু ফিরে পাবি? যা হারিয়ে গেছে, যা হারিয়ে যায় তার কিছু মাত্রই। ওরও মুখ ফিরিয়ে বলেছিল, জানি না রে, সত্যি জানি না কেন যাচ্ছি। রুদ্র বলেছিল, ও যেতে বলেছিল বলেই কি যাচ্ছিস? ওরু তখন হেসে বলেছিল, বিশ্বাস কর, তোকে সত্যিই বললাম, আমি জানি না কেন আমি যাচ্ছি। আসলে এখনো জানে না কেন যাচ্ছে ও প্রথমার কাছে। ওর এতদিন পরে হঠাৎ এই আসার কোনো মানেও নিজেই খুঁজে পায়নি নিজের কাছে। প্রথমা তো কবারই বলেছে, একবার আসবেন, সত্যি একবার আসবেন, কিন্তু খুব খুশি হব, দেখবেন কত আদর করব আপনাকে। আর কেউ না জানো, ওরও জানে যে জীবনে যা হারিয়ে যায় তার ফিরে পাওয়া যায় না। হয়তো কেউই চায় না, তবু বেদনা জেগে থাকে
তবু বেদনা জেগে থাকেই যাদের হৃদয় থাকে, তাদের হৃদয়ে। সমস্ত কিছু পেয়েও একজনকে না পাওয়ার বেদনা সমস্ত প্রাপ্তিকে মিথ্যা করে অনুক্ষণ তার সমস্ত হৃদয়ে আচ্ছন্ন করে থাকে। একজন পুরুষের সব যশ, সব অর্থ, সব সাম্রাজ্য ম্লান করে তার সাফল্যের সর্বোচ্চ শিখরের উপর আকাশে একজনের মুখ, একজনের হাসি, একজনের চোখের উজ্জ্বলতা ঝিলিক মেরে যায়। তখন কেন জানি না মনে হয় সব মিথ্যা, সব ফাঁকি, সব পাওয়া তার বৃথা হয়ে গেল। এই ভাবনা শুধু পুরুষের জন্যে। মেয়েরা এই ভাবনার কোনো দাম দেয় না। হয়তো ওদের ভাবনা অন্যরকমের। জীবনের একটা সময় অবধি ওরা 2 হাত দিয়ে শরীরটাকে আড়াল করে রাখে। শরীরে হাত ছোঁয়াতে গেলে বলে না না না। তারপর সমাজ এবং সংস্কারের বশে সে যাকে প্রতিরূপে বরণ করে তাকে তার অদেয় যা ছিল উজাড় করে দেয়। একদিন যা দুর্মূল্য ছিল তা হঠাৎই সেদিন সস্তা হয়ে যায়। একদিন যা মহার্ঘ ছিল দৈনন্দিনতার কলুষ পরশে তা বাজে ও মূল্যহীন হয়ে যায়। বিয়ের পর মেয়েরা তাদের ঘর, তাদের চুল বাঁধার আয়না, তাদের স্বামী, তাদের শ্বশুর শাশুড়ি, দেওর ননদ, তার স্বামীর কুকুর, এই সবের সঙ্গে একাত্ম হয়ে যায়। শরীর ও শারীরিক সম্পর্কের দেওয়াল পেরিয়ে দূরে, অনেক দূরে পালিয়ে এসে তারা কখনো নিজেদের পুরনো পরিবেশ, নিজেদের অবিবাহিত দিনের স্বাধীন বোধগুলিকে যাচাই করে দেখতে পায় না বা দেখেও না। তারা যেমন করে তাদের পুরনো জীবন, তাদের পুরনো ভালোবাসা, তাদের ভালো লাগা খারাপ লাগাকে হারিয়ে ফেলে, তেমন করে কোনো পুরুষই বোধহয় তা হারায় না। কোনো পুরুষ কোনো মেয়েকে সত্যি ভালোবাসলে তাকে কখনো ভোলে না, তাকে কখনো ভুলতে পারে না। আর পারে না বলেই এই ফিরে আসা। কিছু পাওয়ার নেই, কিছু চাইবার নেই, কিছু বলার নেই জেনেও। স্ত্রীর কাছ থেকে পালিয়ে, ছেলে মেয়েদের কাছ থেকে পালিয়ে, নিজের কাছ থেকেও পালিয়ে এসে একজনকে শুধু একবার দেখবার জন্যে, তার চোখে চোখ রেখে শুধু কিছুক্ষণ নিঃশব্দে বসে থাকবার জন্যে এত দূর এই শীতের নিষ্ঠুর রাতে আসা। রুদ্র বলেছিল, কাজটা ভালো করলি না। প্রথমার স্বামী হাজারিবাগ শহরের খুব বড় পুলিশ অফিসার। পুলিশের বড় কর্তার স্ত্রীর প্রেমিক হলে সে প্রেমিকের যথেষ্ট দুঃসাহসী হওয়া দরকার। ওরু কথাটা শুনে হেসেছিল, বলেছিল, আমি তো আর তার ঘরে চুরি করতে যাচ্ছি না। সে যদি মানুষ হয় তবে অন্য একজন মানুষকে বুঝবে। আর তাছাড়া তার কোনো সুখে তো বিঘ্ন ঘটাতে যাচ্ছি না আমি। বিঘ্ন ঘটাতে পারতো একমাত্র প্রথমাই, কিন্তু প্রথমারা কখনোই তাদের স্বামীদের সুখে বিঘ্ন ঘটায় না। তারা 4 দেওয়ালের মধ্যে নির্ধারণ সুখে আবদ্ধ দ্বিপদ প্রাণী। সুখের ঘরের বাইরে, স্বামীর সোহাগের বাইরে তাদের আর কিছুই যাইবার নেই। স্বামীর বাড়ি, গাড়ি, বেয়ারা, আটতালির সম্মানই তাদের একমাত্র সম্মান। এর বাইরে সমস্ত সম্মান, সমস্ত চাওয়া তাদের কাছে এখন মূল্যহীন। তাদের সুখের স্বার্থপরতার গণ্ডি ছেড়ে বাইরে এসে তারা কাউকে কখনো কিছু দেয়নি প্রতিদানে। তা কেবল ছেলেরাই দিতে পারে। যত ত্যাগ, যত দুঃখ সব ছেলেরাই সহ্য করে, এটাই ঘটনা। অনেকেই, পরে হয়তো অন্যরকম হবেই। এই বাবদে ওরা প্রথমারা চিরদিনই অরুদের কাছে হেরে গেছে, বোধহয় চিরদিনই হেরে যাবে। মাস্টার দেখতে দেখতে জিটি রোডে এসে পড়ল সারিয়ায়। তখন রাত্রির, দোকান টোকান তখনও বন্ধ। হেডলাইট জেলে দোতলা বাড়ির সমান উঁচু ট্রাকগুলো সারি বেঁধে চলেছে তাদের দূরের যাত্রায় গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরে। কন্ডাক্টর 2 বার চেঁচালো, সারিয়া সারিয়া। একজন প্যাসেঞ্জার কম্বল থেকে মুখ বের করে কান খাড়া করে শুনে আবার ঘুমিয়ে পড়ল। সারিয়ায় কেউই নাম্বার নেই। মাস্টার আর একটু পরে হাজারিবাগের লাল মাটি, সবুজ শালবনের আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে ছুটে যাবে হাজারিবাগ শহরের দিকে। ধূপের আকাশে একটু একটু লালের ছোপ ধরেছে।
কুয়াশা কেটে গেছে। ধীরে ধীরে শিশিরে ভেজা জঙ্গল আর লাল মাটি পথের কালো পিচ দুপাশে পরিষ্কার হচ্ছে। মিনিট 45 পরে মাছটা এসে টাটি ঝাড়িয়ায় দাঁড়ালো পণ্ডিতজির দোকানে। কালো জাম, নিমকি এবং চা এখানে সকলেই খায়। তার পাশের দোকান থেকে পান। ততক্ষণে সূর্য উঠে গেছে। সূর্য ওঠা যে কি দারুণ ব্যাপার তা আমরা রোজ বুঝতে পারি না। অন্ধকার রাতে যন্ত্রণা, অনিশ্চয়তার গ্লানি, অবিশ্বাসের দমবন্ধ কষ্ট সমস্ত মিথ্যা করে দিয়ে সূর্যটা এমনভাবে চরাচর উদ্ভাসিত করে, সমস্ত বিশ্ব হাজার পাখির চিকন ডাকে ভরে দিয়ে, মানুষ মানুষের মিষ্টি গলার স্বর রিনরিন করে বাঁচিয়ে কি করেছে ওঠে ওরও ভেবে পায় না। এখন আর ওর মনে কোনো ভয় নেই, কোনো দ্বিধাও নেই। ওরও জানে যে ও এক দারুণ তীর্থযাত্রায় চলেছে এক আনন্দ সঙ্গমে। এই নিরানন্দময় জীবনে, রোজকার একঘেয়েমির জীবনে একজনের মুখ, একজনের চোখ, একজনের নরম হাত যে কি দারুণ এক সূর্যালোকিত প্রাপ্তির পরশ আনে তা যে জানে সেই জানে। ওর ভীষণ খুশি খুশি লাগছিল। কলকাতা থেকে আসবার সময় প্রথমা যা যা খাবার খেতে ভালোবাসত ও সঙ্গে নিয়ে এসেছে। ফ্লুরির চিজ স্ট্র, গিরিশ ঘোষের সন্দেশ এবং এম্পায়ার স্টোর থেকে নেওয়া সসেজ। ও জানে এতদিন বাদে ওকে দেখে প্রথমা দারুণ খুশি হবে। বলবে, আপনি বাড়ি খারাপ, একটা খবর দিয়ে এলেন না? স্টেশনে গাড়ি পাঠাতাম। এই ঠান্ডায় শীতের রাতে এতখানি পথ বাসে এলেন। ওর জবাবে কি বলবে মনে মনে তাও ভেবে নিল। বলবে, যখন তোমার কাছে থাকি না তখন তোমার জন্য যে কত কষ্ট পাই তার খোঁজ রাখো? তোমার জন্য প্রতি মুহূর্তে কত কষ্ট পাই তার তুমি কি জানো? যখন কাছে এলাম তখনই বুঝি সামান্য সামান্য কষ্টগুলো চোখে পড়ে তোমার? এর জবাবে ব্যক্তিত্ব সম্পন্ন স্বল্পভাষী প্রথমা হয়তো কিছুই বলবে না, হয়তো চুপ করে থাকবে মুখ নিচু করে, হয়তো বলবে, আমার বিরুদ্ধে যা বক্তব্য, যা অভিযোগ সব শুনবো, আগে চান করতে চলুন, রাত জেগে এতদূর পথে এসেছেন। কথার পরে কথা, তারপরে আরো যন্ত্রণার কথা। ওরু শাল গাছতলায় দাঁড়িয়ে এখনো উষ্ণ রোদে পিঠ রেখে মনে মনে বহু বছর পরে প্রথমার সঙ্গে অনেক কথা বলছিল। এমন সময় পণ্ডিতজির দোকানের ছেলেটা এসে বলল, চায়ে সাহাব। হাত বাড়িয়ে চা এবং শালপাতায় মোড়া নিমকি নিল ওরু। তারপর চা খেতে খেতে আবার প্রথমার সঙ্গে কথা বলতে লাগলো মনে মনে। এমন সময় ওর মাথা থেকে একটা লম্বা রুপলি চুল খসে শালপাতার ঠোঙায় পড়ল। চমকে উঠল ওরু। আজ ভোরের সূর্য নতুন হলেও ওর জীবনের সূর্য দ্বীপ্রহরে। হঠাৎ মনে পড়ে গেল ওরুর, আজ 8-9 বছর হয়ে গেছে প্রথমার বিয়ে হয়েছে। ওর বিয়ে হয়েছে প্রায় বছর 5 হলো। কি এক পাগলামিতে ভর করে মাথাময় রুপলি চুলে রেশ নিয়ে আজ কেন যে এমন করে ও প্রথমার কাছে আসতে গেল ও ভেবে পেল না, কিছুতেই ভেবে পেল না। একটু আগে সূর্য ওঠায় ওর খুব ভালো লাগছিল। এখন এক আকাশ আলোর নিচে দাঁড়িয়ে ওর ভীষণ লজ্জা করতে লাগলো। কিন্তু এখন ভাববার সময় আর নেই, মাছটা ছাড়বে। ওর সুটকেস মাসের মাথায় আছে। ও তাড়াতাড়ি আবার নিজের সিটে গিয়ে বসলো। একটা সিগারেট ধরালো। সিগারেট ধরিয়ে আবার ভাবনার লাটাই ধরে প্রচন্ড হাওয়ার মুখে 2 হাতে সুতো ছাড়তে লাগলো। এক সময় মাছটা সত্যি সত্যি হাজারিবাগ শহরে ঢুকলো। ওরও বাস স্ট্যান্ডে না গিয়ে কোর্রার মোড়েই নেমে পড়ল। প্রথমার চিঠিতে জেনেছিল অলি সাহেবের বাংলো সার্কিট হাউসের কাছাকাছি। কোর্রার মোড় থেকে একটা রিক্সা নিয়ে ক্যানহারি পাহাড়ের কোল ঘেঁষে জাস্টিস মল্লিকের বাড়ির পাশ বেয়ে যে নির্জন পথটা সার্কিট হাউসের দিকে চলে গেছে, সেই পথে রোদ্দুর পোয়াতে পোয়াতে সাইকেল রিক্সায় চেপে চলে যাবে বলে মনস্থ করেছিল ওরু।
দুধারে খোয়াই, লাল মাটি, ডান দিকে ক্যানহারি পাহাড়ে চড়াই, ধীরে ধীরে উঁচু হয়ে গেছে। শালের চারা গাছ, দূরে দূরে বাড়ির সীমানার মধ্যে ইউক্যালিপটাস গাছের চিকন শরীর আর উজ্জ্বল পাতা সকালের রোদে ঝিলমিল করছে। এক ঝাঁক টিয়া পাখি মাথার উপর দিয়ে চেঁচামেচি করতে করতে উড়ে গেল। বেশ লাগছে অরুণ। প্রথমার সঙ্গে এই রাস্তায় আসন্ন সন্ধ্যায় পাশাপাশি অনেক দিন হেঁটেছিল ওরও। তখন জীবনে এত স্বেচ্ছাকৃত মূল্যহীন দায় দায়িত্ব ছিল না। পাখির ডাক, রোদের গন্ধ, আকাশের রং এবং যে পাশে ছিল তার চোখের গভীরে তাকাবার মতো অনেক অলস অবসরও ছিল। তখন তাদের কারোরই বিয়ে হয়নি। পরস্ত্রীকে ভালোবাসবার মতো কোনো হাস্যকর পাপবোধ সেদিন তার মনকে আচ্ছন্ন করেনি। তারা সেদিন মুক্ত ছিল। সমাজে সাঁড়াশি এমনভাবে দৈব প্রক্রিয়ায় তাদের উপর চেপে বসেনি। তখনও ভারী ভালো ছিল দিনগুলো, সেই সব দিন। দূর থেকে সাহেবের বাংলোটা দেখা যাচ্ছিল। বাংলোর গেটে একজন রাইফেলধারী পুলিশ, ভিতরে একটি জিপ দাঁড়িয়ে, সামনের কম্পাউন্ডে একটি তাঁবু খাটানো, শামিয়ানার মতো। সাহেব শীতের দুপুরে বসে টুকিটাকি কাজ করেন বোধহয়। গেটের পুলিশ বাঙালি বাবু দেখে জিজ্ঞাসা না করেই ছেড়ে দিল। তাছাড়া ওরও চেহারাতে এমন অভদ্রতা বা অকৌলিনের কোনো ছাপ ছিল না যে গেটের পুলিশ তাকে আটকে দেবে। সাইকেল রিক্সাটা পটিকোতে ঢুকতেই ওর ভীষণ অস্বস্তি লাগতে লাগলো। প্রথমার স্বামীর সঙ্গে প্রথম দেখা হলে কি বলে ও পরিচয় দেবে? প্রথমার কাছে ওর কথা কি শুনে থাকবেন উনি? বছরে একটি দুটি চিঠি উনি নিশ্চয়ই দেখে থাকবেন। আচ্ছা, ভদ্রলোকের কি গোঁফ আছে? ভদ্রলোক কি কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিত গুপ্তের মতো পাইপ খান? ভদ্রলোককে কখনোই দেখেনি ওরও। ওর ডেজিগনেশনও ঠিক জানে না, তবে শুনেছে যে পুলিশ অথচ এমন ভদ্রলোক নাকি আর হয় না। ওরও মনে মনে ঠিক করে ফেলল সে বেশ সপ্রতিভভাবে ভদ্রলোককে বলবে, কেমন আছেন? প্রথমা কোথায়? ভদ্রলোক বলবেন, আপনাকে তো ঠিক। অরু বলবে, আমি অরু, অরিন্দম বোস, হিন্দুস্তান পার্কের। পরক্ষণে ভদ্রলোক হয়তো বলবেন, আরে আরে আসুন আসুন আসুন, এমনভাবে না বলে কয়ে কোনো মানে হয়? ইত্যাদি ইত্যাদি বলে অরুকে ভিতরে নিয়ে যাবেন। মফস্বলের পুলিশ সাহেবের বাড়ি, সুতরাং প্রয়োজনের তুলনায় অনেক বেশি ফার্নিচার এবং কার্পেটের সমারোহ নিশ্চয়ই থাকবে। অরু গিয়ে মোটা নরম সোফায় বসবে। প্রথমাকে খবর দেওয়া হবে। ভদ্রলোক জিজ্ঞাসা করবেন কোন গাড়িতে এলো অরু, কোনো কাজে এসেছে কিনা। তারপর চা আনতে বলবেন খুব তাড়াতাড়ি। তারপর প্রথমাকে আসবার জন্য তাড়া দেবেন। প্রথমা আসবে, এসে বলবে, ও মা, আমি বিশ্বাস করতেই পারছি না, অনুদা আপনি, আমার কি সৌভাগ্য। ওরও লজ্জার হাসি হাসবে, বলবে, এই যে তোমাদের দেখতে এলাম, গোয়াতে এসেছিলাম একটা কাজে। মিথ্যা কথা বলবে, আজই চলে যাব। প্রথমা বলবে, ইস ছাড়ছি আর কি, এসেছেন যখন 7 দিন থেকে যেতে হবে। ওর বুঝতে পারল না কেন, কিন্তু ওর মন বলল সত্যি 7 দিন থেকে যেতে হবে। ওরুকে খুব যত্ন করবে প্রথমা। ও স্ট্রিট ছেলে মেয়েদের খবর জিজ্ঞেস করবে। ও যা যা খেতে ভালোবাসে সব রেঁধে খাওয়াবে। হাজারিবাগের সিনেমা হলে জব পেয়ার মিলে দেখতে নিয়ে যাবে। ওর ছেলের পেটের অসুখের বিস্তৃত ব্যাখ্যা করবে। ওর স্বামীর দারুণ খাটুনির কথা উদাহরণ দিয়ে বোঝাবে। কিন্তু কখনো একবারও হয়তো ওর সামনে 1 মিনিটের জন্য চুপ করে বসবে না। ভুল করেও ওর হাতে আগের মতো তার নরম উষ্ণ হাত রাখবে না, পাছে তার স্বামী নিবেদিত পবিত্র শরীর অপবিত্র হয়ে যায়। যদি বা রাখেও হাতে অচল আধুলি রাখলে যেমন হয়, অরুর হয়তো আজ তেমনই মনে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে যে এত কথা ভাবা যায়, অরু এর আগে কখনোই জানত না।
রিকশায় ও যে বসেছিল, বসেই রইল। প্রথমা স্বামী ওকে রিসিভ করতে এলেন না, প্রথমাও দৌড়ে এলো না। শুধু ওর পেছনে কাঁকড়ের উপর একটা বুটের শব্দ শুনে ওর স্বপ্ন ভাঙল। গেটের প্রহরীটি এসে বলল, সাব মেম সাব তো 5 বাজে চলা গেয়া। কাহা? ওরু ঘাড় ঘুরিয়ে শুধালো, जुमड़ी तिलाइया। कब लौटेंगे? आज ही लौटेंगे शाम को। মাংলোর ওপাশ থেকে একটি বর্ষীয়সী আয়া প্যারাম্বুলেটা ঠেলতে ঠেলতে এদিকে এসেই অরুকে দেখতে পেয়ে বলল, ও মা, অরু দাদাবাবু না? অরু সাইকেল রিক্সা থেকে নামলো। মিনাদি অনেক বড় হয়ে গেছে। প্রথমার ছেলেবেলা থেকে ও থাকে প্রথমার সঙ্গে। অরু বলল, কেমন আছো মিনাদি? মিনাদি ফোকলা দাঁতে হাসল, বলল, তোমারই যদি চুলে পাক ধরে তো কেমন থাকতে পারি বুঝতেই পারছ। তা তুমি দাঁড়িয়ে রইলে কেন দাদাবাবু? চলো চলো, ভিতরে চলো। অরু ইতস্তত করলো একটু, বলল, ওরা কেউ নেই? আরে ওরা কেউ নেই তো কি, আমি তো আছি। চলো চলো, ভেতরে চলো, ওরা এসে যাবে সন্ধ্যের মধ্যে। অরু বলল, তুমি এগো মিনাদি, আমি সুটকেসটা নিয়ে আসছি। রিক্সাওয়ালাকে পয়সা দেওয়ার সময় অরু তাকে জিজ্ঞেস করল, কলকাতায় ফেরবার গাড়ি কখন আছে? সে বলল, শিয়ালদা পাঠানকোট ধরবার বাস একটু পরেই ছেড়ে যাবে। ট্যাক্সি করে গেলে ঘন্টা 2 পরে বেরোলেও হবে। আবার সেই রাতের গাড়ি আছে। অরু সে একটু ভাবল, তারপর বলল, না, আমাকে শিয়ালদা পাঠানকোটই ধরতে হবে। তুমি বরং 1.5 ঘন্টা পরে ঘুরে এসো। মিনাদি অরুকে গেস্ট রুমের মতো একটা ঘরে নিয়ে গেল। বলল, অতিথি এলে এই ঘরেই থাকে, এই ঘরেই তাতে থাকার বন্দোবস্ত হয়। তুমি আরাম করো, আমি চাটার কথা বলছি। অরু বলল, মিনাদি, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না। উমা, সে কি কথা? না, আমি গোয়াতে এসেছিলাম একটা কাজে। ভাবলাম তো তোমাকে অনেকদিন দেখিনি, দেখে যাই। তা না হয় বুঝলাম, কিন্তু এসেই চলে যাবে? সময় এসে যে আমার উপরে রাগ করবে, বলবে তোমাকে জোর করলাম না কেন। অরু হাসল, বলল, সেজন্য ভেবো না। প্রমা নিজে জোর করলেও বোধহয় থাকা সম্ভব হতো না। আমি চিঠি লিখে রেখে যাব যে তুমি আদরে ত্রুটি করনি। হাত মুখ ধুয়ে চা খেয়ে অরু বলল, হ্যাঁ বলো মিনাদি, তোমার দিদিমণির সব গল্প বলো। এইটি কি ছোট ছেলে? মুখটা বুঝি বাবার মতোই হয়েছে? মিনাদি বলল, হ্যাঁ, 2 ছেলেরই মুখ বাবার মতো। অরু মনে মনে প্রথমার 2 ছেলের প্রতি বিরক্ত হলো। তার চেয়েও ওর যদি একটি মেয়ে থাকতো, যার মুখ প্রথমার মতো, যার চাউনি প্রথমার মতো, তবে তাকে একটু কোলে নিত অরু, আদর করত। এই জীবনে প্রথমাকে হারাতে হলো বলে অন্তত প্রথমবার সেই নরম ছোট বুদবুতলা আধো আধো কথা বলা টুকরোটুকুকে নিয়ে ক্ষণিকের জন্য খুশি হতে পারত অরু। অরুকে চুপ করে থাকতে দেখে মিনাদি বলল, চলো দাদা বাবু, তোমাকে বাড়িটা দেখিয়ে আনি। অরু বলল, চলো মিনাদি। এই হচ্ছে জামাইবাবুর অফিস ঘর। বসবার ঘরটাও এবারে ভালো করে দেখাই, চলো। বসবার ঘরে প্রথমার এবং প্রথমার স্বামীর বড় ছবি, একটি আলাদা ছবি ওর স্বামীর এক পাশে, গলায় পুলিশ মেডেল ঝুলিয়ে জিপগাড়ি স্টিয়ারিংয়ে বসে আছে। ইদানিংকার কোনো ছবি নেই প্রথমার। মিনাদি শোবার ঘরও ঘুরিয়ে দেখালো। শোবার ঘরে অ্যাটাচ বাথ। মিনাদি বলল, এই বাড়ির বাথরুমগুলো দারুণ, কিন্তু দেখবে একটা? বলেই সম্পূর্ণ নির্দোষ আনন্দে মিনাদি বাথরুমের দরজা খুলে অরুকে সগর্বে তাতে ঢোকালো। অরু দেখল যাবার আগে ওরা চান করে গেছে। প্রথমার ছাড়া শাড়ি, সায়া, ভিতরের জামা সব একপাশে ডাটি লিনেন বক্সের উপরে জমা করা আছে।
গিজারটা থেকে তখনও টুকটুক করে গরম জল পড়ছে ফোঁটায় ফোঁটায়। প্রথমার সদ্য ছেড়ে যাওয়া তার শরীরের উষ্ণতায় এখনো উষ্ণ সেই সুবিকৃত শাড়ি জামার দিকে তাকিয়ে অরু তার পুরনো প্রথমার একমাত্র উষ্ণ স্মৃতি দেখতে পেল। মিনাদি বলল, জানো জামাইবাবু খুব হই হই করতে ভালোবাসে, সপ্তাহে 2টি করে হিন্দি ছবি দেখে, খুব পান খেতে ভালোবাসে, খাওয়াতেও। দিদিমণি তো একেবারে বদলে গেছে গো, কি যে হই হই করে। এই অবধি বলে মিনাদি বলল, চলো দাদাবাবু তোমাকে রান্নাঘরটা দেখিয়ে আনি। রান্নাঘরে ঢুকেই ওর চোখ রান্নাঘরে জানালায় একটি পরিচিত জিনিসে থমকে গেল। চমকে উঠল, মিনাদিকে শুধল। ওটা ওখানে কি মিনাদি? মিনাদি এগিয়ে গিয়ে ধুলোমাখা আছাড়া বইটা তুলে নিয়ে বলল, কেন কেন বলো তো, এ তো একটা বই। সেদিন বিকেলে কারেন্ট ফেল করেছিল, জামাইবাবুর চায়ের সময় উতরে গেল। দিদিমণি জামাইবাবুর খুব শখ, রোজ সকাল বিকেল ওই চাটা ওই মাঠের তাঁবুতে চেয়ার টেবিলে খান। দিদিমণির খাটের নিচে এই বইটা অনেক দিন থেকে ধুলোয় পড়েছিল, তাই আমি এইটে জ্বালিয়ে তাড়াতাড়ি চায়ের জল করতে বলেছিলাম বাবুর্চিকে। কাঠের উনুন তো চট করে ধরবে না। হরু আর ছেঁড়া ধুলো পড়া বইটা হাতে তুলে নিল। নিতেই ওরু চশমাটা হঠাৎ ঝাপসা হয়ে গেল। মিনাদি বলল, কি হলো দাদাবাবু, এটা কি কোনো দামি বই? তাড়াতাড়িতে কি ভুল করে ওটা জ্বালাতে বললাম? দামি হলে দিদিমণি অমন করে ধুলোয় ফেলে রাখলো কেন? ওরু হাসল, হেসে বইটা আবার জানালার তাকে রেখে দিল। বলল, না না, দামি বই নয়, এর কোনোই দাম নেই। তাছাড়া দিদিমণিও ধুলোতে ফেলে রেখেছিলেন। মিনাদির পেছনে পেছনে যে ঘরে ওর সুটকেস ছিল সেই ঘরে ফিরে আসতে আসতে ওরু পাঞ্জাবির কোনা দিয়ে চশমাটা একবার মুছল। যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন লেখক অরুর বেশ একটু নাম হয়েছিল। এইটাই ওর প্রথম বই। এই বই প্রথমাকেই ও উৎসর্গ করেছিল। এর জন্য তার স্ত্রী তাকে আজও খোঁটা দেয়, বলে, আমরা তো আর প্রথমা হতে পারলাম না, আমরা তো আর প্রথমা হতে পারলাম না তোমার কাছে, চিরদিনই দ্বিতীয়া তৃতীয়া অথবা চতুর্থী রয়ে গেলাম। বইটির 5 কপি প্রথমার বিয়েতে অরু প্রথমাকে দিয়েছিল। প্রথমাই বলেছিল, একটা বই যদি হারিয়ে ফেলি আপনি আমাকে 5টা বই দেবেন, বুড়ো বয়স অবধি যত্ন করে রাখবো। পুরনো দিনের স্মৃতি, দিন হয়তো পুরনো হবে কিন্তু দেখবেন স্মৃতি কখনো পুরনো হবে না। অরু হেসেছিল, বলেছিল, দেখব। ও এখানে কেন এলো, ও এখানে কেন এলো? অরুর খুব হাসি পেল। মনে পড়ে গেল আজ ওর মেজশালীর বিয়ে সম্বন্ধের জন্যে কয়েকজন ভদ্রমহিলা ভদ্রলোক ও শ্বশুর বাড়িতে আসবেন। ও স্ত্রী বারবার কালকে বলেছিল, আজ কি তোমার না গেলেই নয়? অরু গম্ভীর মুখে বলেছিল, না, যেতেই হবে। অফিসের কাজ বোঝো না কেন? দিন 7 আগে ফিরতে পারবো না। গয়ায় যখন যাচ্ছি তোমার মামার পিন্ডিটাও দিয়ে আসবো। দ্বিতীয়া রাগ করে বলেছিল, আমার পিন্ডি দিতে যেও, আমার মামা তোমার পিন্ডিদারের অপেক্ষায় বেলগাছে বসে নেই। তাছাড়া তুমি পিন্ডি দেবার কে? ফিসু তো জামাই কখনো কারো পিন্ডি দেয়, এমন কথা তো শুনিনি। ওরু নীরবে এই বেফাস মিথ্যা কথা তিরস্কার সহ্য করেছিল। এখন পুরো ব্যাপারটা ভেবেই কেমন একটা শূন্যতা লাগছে, দুঃখও লাগছে। প্রথমাকে একবার দেখতে আসার এই হঠাৎ অদম্য কৌতূহলটাকে নিবৃত্ত করতে পারলে প্রথমা চিরদিনের মতো তার জীবন থেকে এমন করে হারিয়ে যেত না, এমন ঘৃণার মধ্যে মিলিয়েও যেত না। ঘরে পৌঁছে ওরু সুটকেস খুলে প্রথমার জন্য যা যা এনেছিল সব মিনাদির হাতে তুলে দিল। তারপর কলম বের করে কাগজ চেয়ে নিয়ে লিখল, প্রথমা, হাজারিবাগ 12/12। তোমাকে এবং তোমাদের দেখতে এসেছিলাম।
আসলে তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল। তোমার অনুপস্থিতিতে মিনাদির হাত ধরে তোমাকে দেখে গেলাম, তোমার সুখের সংসার দেখে গেলাম। তুমি আমার প্রীতি যেন, তোমার অদেখা স্বামীকে নমস্কার জানিও। ইতি অরিন্দম। রিক্সাওয়ালাটা সময় মতোই এসেছিল। এখন রিক্সাটা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে চলেছে। কাছারির মধ্যে রাস্তাটা দারুণ, দুধারে বড় বড় গাছ, মধ্যে কাঁচা কিন্তু সমান লাল মাটির রাস্তা। শীতের সকালের রোদ গাছপালার ফাঁকে ফাঁকে চলমান অরুর গায়ে এসে পড়েছে। শেয়ারের ট্যাক্সি, ট্যাক্সিতে উঠে যাবে এমন সময় একটি 25-26 বছরের ছেলে এবং একটি 18-19 বছরের চিপচিপে সুন্দরী মেয়ে এসে ড্রাইভারের সঙ্গে কথাবার্তা বলে সামনের সিটে বসল। ওরা 3 জনের টিকিট কাটল, যাতে ওরা সামনে নিরিবিলিতে দুজনের গায়ে গায়ে লেগে বসতে পারে। ছেলেটির হাতে 2টি কবিতার বই, কাঁধে শান্তিনিকেতনী ঝোলা, মেয়েটির হাতেও কি সব বই খাতা। ট্যাক্সিটা ছেড়ে দিল। সামনের ছেলে মেয়ে দুটি পাশাপাশি বসে আছে। পাশাপাশি বসে 2 ঘন্টার পথ যাবে, এই আনন্দেই ওরা শিউরে শিউরে উঠছিল। ওরও ওদের কথা শুনে বুঝল যে ওরা হাজারিবাগ রোড স্টেশনে কাউকে আনতে যাচ্ছে। হাওয়াতে মেয়েটির চুল উঠছিল। ছেলেটি ফিসফিস করে ওর কানের কাছে মুখ নিয়ে কি যেন বলল। ওদের দেখে অরুর ওর নিজের আর প্রথমার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল বারবার, আর ভীষণ খারাপ লাগছিল। দ্রুত ধাবমান ট্যাক্সিতে বসে নিজের কাঁচা পাকা চুলে হাত দিয়ে বিলি কাটতে কাটতে অরু ঝকঝকে রোদে ভরা আকাশের দিকে তাকিয়ে নিজেকে শুধল। মানুষ মানুষের সব সুগন্ধি ভরা সম্পর্কই এত তাড়াতাড়ি ফুরিয়ে যায় কেন? আমাদের ফুরিয়ে না গিয়ে উপায় নেই বলে, নাকি আমরা আমাদের নতুন রাখতে জানি না বলে? এরা সবাই কি প্রথমা, নাকি দ্বিতীয়া, নাকি দ্বিতীয়ারাও আছে কি? শেষ হলো আজকের গল্প, বুদ্ধদেব গুহর লেখা গল্প প্রথমাদের জন্য। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।